এই পর্যায়ে রয়েছে আমাদের সবচেয়ে চুম্বকীয় অংশ, আমাদের প্রধান অতিথির বক্তব্য। এবং আমরা খুবই ভাগ্যবান যে আমরা প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে পেয়েছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর সত্যপ্রসাদ মজুমদার স্যারকে। স্যার, আপনার দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার। প্রিয় সুধী, শুভ সন্ধ্যা। শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা এবং 15ই আগস্ট কাল রাত্রিতে শাহাদাত বরণকারী সকল শহীদদেরকে। রোল অফ আইসিটি পার্সোনেল টু বিল্ড সাস্টেনেবল ডিজিটাল বাংলাদেশ শীর্ষক এই ওয়েবিনারে উপস্থিত আছেন ও সভাপতিত্ব করছেন আমার অনুজ প্রকৌশলী স্নেহের তমিজুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ডক্টর মুনির আহমেদ নূর। কিনোর স্পিকার হিসেবে উপস্থিত আছেন চুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন। আরো উপস্থিত আছেন গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের জেনারেল সেক্রেটারি ও সিস্টেম অ্যানালিস্ট জনাব আখতারুজ্জামান, ওয়েবিনারের মডারেটর ও প্রোগ্রামার মোহাম্মদ মনিরুজ্জামান ও জিকরা আমিন। যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যতদূর জানি গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম 1997 সালে প্রতিষ্ঠিত একটি সংগঠন। দেশের সকল সরকারি আইসিটি কর্মকর্তাগণ যার সদস্য। আমার এটা শুনে ভালো লেগেছে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই সংগঠনের সদস্যরা সরাসরি জড়িত। মাঠ পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত আইসিটি অফিস কাজ করে যাচ্ছেন। এই জন্য আমি এই সংগঠন ও সংগঠনের প্রায় 200 সহস্রাধিক সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশে এখন এমন কোন সেক্টর নেই যেখানে আইসিটির ছোঁয়া লাগে নাই। বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটির যে বিপ্লব শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা এবং নেতৃত্বের গুণে আমরাও আজ সেই বিপ্লবে সামিল হয়েছি। আমাদের সবার অভিভাবক জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালের 12ই ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ ও ভিশন 2021 এর রূপরেখা প্রকাশ করে জাতিকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ডিজিটাল বাংলাদেশ আপনারা যারা আইসিটি জনবল আছেন তাদের সরাসরি হাতের গড়া। আর এই ডিজিটাল বাংলাদেশের ফলে আজ এই মহামারী তো অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, বাণিজ্য, ব্যবসা, কৃষি, স্বাস্থ্য, সরকারি ব্যবস্থা সচল রাখা সম্ভব হয়েছে। সুতরাং আইসিটিতে আমাদের প্রস্তুতি না থাকলে আমরা এক ভয়ানক সংকটে পড়তাম। বিশ্বের অনেক বড় বড় দেশ তাদের প্রস্তুতি না থাকায় করোনা সংকট মোকাবিলায় অনেক দেশই ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান যে বিপ্লব চলছে তার মূল নিয়ামক তথ্য প্রযুক্তি ব্যবহার ও তথ্য প্রযুক্তির দক্ষতা অর্জন। প্রযুক্তির এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি আইসিটি জনবল ডিজিটাল বাহিনী হিসাবে সরকারকে পথ দেখাতে পারে। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি উদ্ভাবনী বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এই যুগে আইসিটি জনবল ছাড়া একটা দিনও পার করা সম্ভব নয়। শুধু আইসিটির কারণে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি এখন সচল আছে, তা না হলে সবকিছু যে থমকে যেত তার বলার অপেক্ষা রাখে না। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, সারা দেশে ফাইবার অপটিক কেবল স্থাপন, 8,500 ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন, টায়ার 4 ডেটা সেন্টার স্থাপন, 26,000 পোর্টাল তৈরিকরণ, ই-নথির প্রচলন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, শেখ কামাল ইনকিউবেটর স্থাপন, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন, নারীর ক্ষমতায়ন, এর জন্য তথ্য আপার প্রচলন, 999 এবং 333 সেবার প্রচলন ইত্যাদি ডিজিটাল বাংলাদেশের বড় বড় ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে গড়ে উঠেছে। এখন এই সমস্ত অর্জনকে টেকসই করতে আমাদের আইসিটিকে শক্তিশালী করার কোনো বিকল্প নাই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারিগর সরকারি আইসিটি জনবল সমূহকে আরো দক্ষ, যুগোপযোগী হতে হবে এবং তাদের গড়ে তোলার জন্য সরকার ইতিমধ্যে আইসিটি ক্যাডার বাস্তবায়নের পদক্ষেপ শুরু করেছেন বলে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় মিডিয়ায় জেনেছি। আমরা যতদূর শুনেছি আইসিটি ক্যাডার সৃজনের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে আমরাও চাই তার সাথে এই আইসিটি ক্যাডার বাস্তবিত হোক
কেননা দেশে আইসিটিতে ভালো ক্যারিয়ার না থাকায় প্রতি বছর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকেও বের হওয়া গ্রাজুয়েটদের বড় একটা অংশ দেশের বাইরে চলে যায়। ফলে তাদের মেধা, মননশীলতা, তাদের উদ্ভাবনী শক্তি থেকে দেশ বঞ্চিত হয়। আবার এই অনেকেই সিএসসি কিংবা সিএসসি রিলেটেড বিষয়ে গ্রাজুয়েট হওয়ার পরও শুধু আইসিটি ক্যাডার না থাকার কারণে অন্য ট্র্যাক বা অন্য ক্যাডার বেছে নিতে বাধ্য হচ্ছে। সুতরাং আমাদের বিশ্বাস আইসিটি ক্যাডার তৈরি হলে আজকের এইসব মেধাবী গ্রাজুয়েটরা ক্যারিয়ারের জন্য আর দেশ ছেড়ে চলে যাবেন না। তাদের মেধা, মনন, উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের জন্য আরো অবদান রাখতে পারবেন। বিশেষ করে আমাদের এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে যোগদান করার জন্য প্রস্তুতি নিতে হবে। এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ট্রেনিং, আইসিটি ট্রেনিং ইন অল সেক্টরস অফ দি সোসাইটি, ইভেন ইন স্কুল কলেজ লেভেল, যেখানে আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে আমরা প্রোগ্রামিং শিখাতে পাবো, তারা পরবর্তীতে যেন নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সাথে কোলাবোরেশন তৈরি করা। আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন খুবই দুর্বল। দের ইজ এ গ্যাপ দূর করার জন্য ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি বা কলেজের রিলেশনশিপ ডেভেলপ করতে হবে, এবং তার জন্য আমরা ইতিমধ্যেই বুয়েটে আমরা একটা রিসার্চ সেন্টার স্থাপন করেছি। গত মাসেই আমরা সিন্ডিকেটের অ্যাপ্রুভাল পেয়েছি। রিসেন্টলি যেটা এস্টাবলিশ, সেটার নাম হচ্ছে রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, রাইজ। এর মাধ্যমে আমরা ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি কোলাবোরেশন করার জন্য প্রস্তুতি নেব। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে অবজেক্টিভ গুলো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করার জন্য, সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জোর দিতে হবে ক্যারিকুলাম ডেভেলপমেন্ট। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের উপর আমাদের ক্যারিকুলাম ডেভেলপ করতে হবে। প্রতিটি ইউনিভার্সিটিতে ক্যারিকুলাম গুলোকে রিভাইজ করতে হবে এবং সেগুলো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে বেসড ক্যারিকুলাম তৈরি করতে হবে। এবং দেখা যাচ্ছে উন্নত দেশে শুধু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না, তাদের কিন্তু এখন ডিগ্রি হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম। যেমন আমরা বলতে পারি আইসিটি কমার্স, আইটি কমার্স ডিগ্রি, বায়োমেডিকেল ডিগ্রি, রোবোটিক্স, অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এগুলি সবই কিন্তু পিওরলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নয়, এগুলি হচ্ছে মিক্সচার, বেসিক্যালি হাইব্রিড ডিগ্রি, অ্যাকচুয়ালি ইন্টারডিসিপ্লিনারি যেটা বলা হয়। রোবোটিক্স ইজ বেসিক্যালি interdisciplinary of mechanical, electric and mechatronics, mechanical electronics. Similarly, we have to go for ICT. ICT ছাড়া বিকল্প নেই। আমাদের ক্যারিকুলাম ডেভেলপমেন্ট করতে হবে। আইসিটির উপরে আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি খুব কমই দেওয়া হচ্ছে আমাদের কিন্তু আইসিটির উপরে আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি দেওয়ার জন্য ইউনিভার্সিটিকে ইনিশিয়েটিভ নিতে হবে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের কাছে আমাদের আবেদন থাকবে যেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আইসিটি সেল করা হয়েছে, কিন্তু আইসিটি ডিপার্টমেন্ট বা আইসিটি ডিগ্রি দেওয়ার মতো, আন্ডারগ্রাজুয়েট ডিগ্রি দেওয়ার মতো কোনো ডিপার্টমেন্ট খোলা হয়নি। তেমন ঢাকা ইউনিভার্সিটি বা কয়েকটা ইউনিভার্সিটি আছে, কি বেশ কিছু ইউনিভার্সিটি নেই। বেশিরভাগ ইউনিভার্সিটি আইসিটি ডিপার্টমেন্ট না করলে, আন্ডারগ্রাজুয়েট যদি আমরা আইসিটির উপর না দিতে পারি, তাহলে কিন্তু পোস্ট গ্রাজুয়েটরা তারা পিছিয়ে যাবে। শুধু বেসিক ডিগ্রি ইলেকট্রিক্যাল করলে হবে না, বেসিক ডিগ্রি মেকানিক্যাল করলে হবে না। এবং যেমন মেলবোর্ন ইউনিভার্সিটি ডিগ্রি দিচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্বাইন, এবং অস্ট্রেলিয়া অনেক ডিগ্রি দিচ্ছে মাল্টিপল ডিসিপ্লিনে, তারা আইসিটি বেস ডিগ্রি দিচ্ছে এবং ইলেকট্রিক্যাল প্লাস কম্পিউটার সায়েন্স কম্বাইন ডিগ্রি দিচ্ছে। 4 বছর ইলেকট্রিক্যাল পড়ার পরে 1 বছর বেশি পড়ানো হচ্ছে, তাতে তাকে কম্পিউটার সায়েন্স এন্ড ইলেকট্রিক্যাল ডুয়াল ডিগ্রি দিচ্ছে। এই ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকাতে, ইউকে তে চালু আছে। আমাদের দেশে সেটা নাই। আমাদের সেটা করতে হবে, বিকজ আমাদের কিন্তু এই ফোর্থ ইন্ডাস্ট্রি রিভলিউশনে অংশগ্রহণ করতে হবে। আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশ করার জন্য আমাকে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রি রিভলিউশনে জয়েন করতে হয়। আমাদের কিন্তু এই ধরনের ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালু করতে হবে, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার তৈরি করতে হবে। এই রিসার্চ সেন্টার করার জন্য আমাদের ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি কোলাবোরেশন করতে হবে, ইউনিভার্সিটি নেটওয়ার্ক তৈরি করা উচিত। বিভিন্ন ইউনিভার্সিটিতে নিজেদের মধ্যে রিসার্চ নেটওয়ার্ক থাকা উচিত। আমরা বিডিডিএন করছি তথ্য যোগাযোগের জন্য, কিন্তু আমাদের রিসার্চ নেটওয়ার্কটা নাই। ইউনিভার্সিটি নেটওয়ার্ক নাই। প্রত্যেক ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্টলি রান করছে, তার সাথে অন্য ইউনিভার্সিটি পাশাপাশি আছে, কিন্তু তারা একই আমলার আন্ডারে আছে, ইউজিসির আন্ডারে তারা কাজ করছে, কিন্তু তাদের নিজেদের মধ্যে নেটওয়ার্ক নাই। এই নেটওয়ার্কটা খুবই দরকার, যে রিসার্চ নেটওয়ার্ক, একটা রিসার্চ তারা জয়েন্টলি করবে, 3টা 4টা 5টা ইউনিভার্সিটি মিলে রিসার্চ করবে। সেখানে ইন্ডাস্ট্রি শুড গিভ সাম ফান্ড। ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি রিলেশনশিপ হবে, যে একটা ইউনিভার্সিটি না, 5টা 10টা ইউনিভার্সিটি একসাথে গ্রুপ করে রিসার্চ করবে। তাহলে কিন্তু আমরা যেটা পড়তে পারবো, যে আইসিটি যেমন একটা ইম্পর্টেন্ট এরিয়া অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে চাই, রোবোটিক্স অটোমেশনে সাপোর্ট দিতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সেন্টারে সাপোর্ট দিতে চাই, আমাদের কিন্তু আইসিটি ছাড়া উপায় নেই। এবং স্মার্ট সেন্সরস ডিভাইস ডেভেলপ করতে হলে আইসিটি লাগবে, এই স্মার্ট নেটওয়ার্ক করতে হলে আইসিটি লাগবে।
যেমন 5G আর IoT করতে গেলে আইসিটি লাগবে, তারপরে স্মার্ট সোসাইটি করতে গেলে আইসিটি লাগবে, স্মার্ট হোম করতে গেলে আইসিটি লাগবে। আইসিটি কোথায় নেই? সব জায়গায় আইসিটি থাকবে। সুতরাং আমাদের গ্রাজুয়েট তৈরি করতে হবে। যদি আমরা গ্রাজুয়েট না করতে পারি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা দিয়ে কিন্তু আর আইসিটি হবে না। এখন তো বেসিক স্কুল লেভেলে আইসিটি পড়ানো হচ্ছে বিভিন্ন দেশে, স্কুল হাই স্কুলে আইসিটি পড়ানো হচ্ছে। আমাদের সেই ক্যারিকুলামে শুধু আইসিটি কোর্স চালু করলে হবে না, প্রত্যেকটা স্কুলে আইসিটি ল্যাব থাকা উচিত। এবং যারা নাকি ক্লাস 8 পাস করে যারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, তারা যেন আইসিটির উপর একটা স্কুল থেকে ডিগ্রি নিতে পারে, একটা জেএসসির মতো ডিগ্রি একটা আইসিটির উপরে নিতে পারে। তাহলে তারা কিন্তু টেকনিক্যাল লেখাপড়া করে তারা যেন একটা ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে। ইন্ডাস্ট্রি সেক্ষেত্রে আমাদের ক্যারিকুলাম, স্কুলের ক্যারিকুলাম, হাই স্কুলের ক্যারিকুলাম, কলেজের ক্যারিকুলাম সেভাবে ডেভেলপ করা উচিত, যাতে একটা ছাত্র যখন স্কুল ক্লাস 8 থেকে সরে যাবে আর স্কুল কন্টিনিউ করতে পারবে না, সেজন্য টেকনিক্যাল ডিগ্রি নিয়ে যেতে পারে, আইসিটি ডিগ্রি নিয়ে যেতে পারে, আইসিটি একটা ভোকেশনাল ডিগ্রি নিয়ে সে যেন ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে এবং তার জন্য জীবিকার কোনো প্রবলেম না হয়। আমরা মনে করি আমাদের এই স্কুল কলেজগুলোকে আইসিটি রিলেশনশিপ ডেভেলপ করতে হবে। শুধু কোর্স ক্যারিকুলাম একটা কোর্স করলে হবে না, ল্যাবরেটরি সাপোর্ট করতে হবে, টিচারদেরকে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং অফ দি ট্রেনার্স করতে হবে। টিচার অনেকে আইসিটি সেক্টরে ক্লাস অনলাইনে ক্লাস নিতে পারেন না বা ডেভেলপ করেন নাই, সে তাদেরকে ট্রেনিং দিতে হবে, সেখানে আইসিটির বিরাট রোল থাকবে। আর ইউনিভার্সিটি লেভেলে যেটা দরকার সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ ল্যাবরেটরি। পোস্ট গ্রাজুয়েট রিসার্চ আমরা কম উইক, বাংলাদেশের বেশিরভাগ ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট রিসার্চ নাই। পোস্ট গ্রাজুয়েট রিসার্চ কিন্তু আমাদের করার দরকার, যার জন্য ল্যাবরেটরি দরকার। আমরা বেশিরভাগ কাজ করি অ্যানালিটিক্যাল এবং সিমুলেশন বেসড এক্সপেরিমেন্টাল কাজ আমরা করি না। কিন্তু যদি আমরা ইন্ডাস্ট্রির সাথে রিলেশনশিপ ডেভেলপ করতে চাই, ইন্ডাস্ট্রি প্রবলেম আমরা সলভ করতে চাই, ইন্ডাস্ট্রি তার প্রবলেমটা আমার কাছে দেয়, তা আমার কিন্তু এই ল্যাবরেটরিতে আনতে হবে, সেখানে সমাধান করতে হবে। এবং আইসিটি বেসড রিসার্চ প্রপোজাল আমাদের ইন্ডাস্ট্রিকে বলতে হবে, ইন্ডাস্ট্রি শুড গিভ ফান্ড and there should be collaborative project and research lab should be developed. So ICT division project should be taken by UGC umbrella, and also UGC taken a project which is basically combining 3 universities, public university, Dhaka University, BUET and Khulna University, and these are under process. So this kind of initiative should be taken. আমি মনে করি আজকের ওয়েবিনারটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট জেনারেশনকে যদি আমরা আমাদের জিনিসটা জানাতে চাই, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি জানাতে চাই, আমাদের কিন্তু স্পেসিফিক প্রপোজাল নিয়ে যেতে হবে সরকারের কাছে। এই যে আইসিটি সেক্টরে এই জিনিসগুলো করণীয় আছে। আর ওই ইউনিভার্সিটি লেভেলে করলে হবে না, কলেজ লেভেলে করতে হবে, কলেজ লেভেলে করলে হবে না, স্কুল লেভেলে করতে হবে, হাই স্কুল লেভেলে করতে হবে। তাদেরকে ছোটকালে তৈরি করে রাখতে হবে। কোডার, আমি আমার প্রোগ্রামার খুঁজে পাচ্ছি না, এই যে মিনাজ আমার রুম বললে তো আমি লোক পাচ্ছি না, শর্ট করে দিবেন লোক পাচ্ছেন না। আজকে আমি যদি প্রোগ্রামার প্রোগ্রামার আমি খুঁজে পাবো না, কারণ আমি স্কুল লেভেলে প্রোগ্রামিং শিখাই নাই। ইউনিভার্সিটি কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা দেখেন স্কুলে প্রোগ্রামিং শেখানো হয়, আমাদের স্কুলে প্রোগ্রামিং শেখাতে হবে এবং স্কুল লেভেলে প্রোগ্রামিং ঢুকাতে হবে। বেসিক প্রোগ্রামিং শুরু করে বিভিন্ন রকমের প্রোগ্রামিং ছোটকাল থেকে শিখে আসে, তখন তাদের ব্রেনটা খুব শার্প থাকে, তারা অল্পতে কিন্তু শিখতে পারে এবং তাদের থাকে একটা শেখার একটা আগ্রহ থাকে। যখন ইউনিভার্সিটি লেভেলে আসে অনেকে আগ্রহ হারিয়ে ফেলে, অনেকে ঝরে যায়। আমার মনে হয় স্কুল লেভেলে প্রোগ্রামিং কোর্স, প্রোগ্রামিং কম্পিটিশন দিলে হবে না, প্রোগ্রামিং কোর্স এবং তার উপরে কিছু ডিগ্রি, ভোকেশনাল ডিগ্রি দেওয়া যেতে পারে। এনকোডিং কিভাবে করতে হয়, বেসিক প্রোগ্রামিং, প্যাটার্ন প্রোগ্রামিং বলেন, যেগুলো উপযোগী, সে ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট করে না, শুধু প্রোগ্রামিং এর উপরে কিছু প্রফেশনাল ডিগ্রি দেওয়া, যাতে তাদেরকে ইন্ডাস্ট্রি নিয়ে যেতে পারে, ইন্ডাস্ট্রি তাদেরকে নিয়ে বিভিন্ন প্রবলেম সলভিং এ কাজে লাগাতে পারে। একজন বড় সায়েন্টিস্ট আইসিটি মানে ডিগ্রিধারী হয়, তার কিন্তু কনসেপ্টটা সে দিবে, কিন্তু আলটিমেট কোডিং কাজটা করবেন যে প্রোগ্রামার, কিন্তু প্রোগ্রামিং ছাড়া সে পারবে না, কারণ এখানে হেভি প্রোগ্রামিং এর সময় লাগবে। সেই জন্য আমার মনে হয় একজন ডাক্তার যেমন একজন নার্সের দরকার হয়, একজন ডেন্টিস্টের যেমন একজন নার্সের হেল্পিং এর দরকার হয়, একজন ইঞ্জিনিয়ারের কিন্তু সেরকম প্রোগ্রামের দরকার হয়। বিশেষ করে আইসিটি সেক্টরে বিভিন্ন প্রবলেমকে সলভ করা, সবসময় তো আমি সফটওয়্যার বাইরে থেকে কিনে আনবো না, আমাদের প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট সেল করা উচিত। ইউনিভার্সিটি শুধু হার্ডওয়্যার খুলে হবে না, সফটওয়্যার সেল আমরা করতে, আমাদের প্রবলেম আমাদের সলভ করতে হবে। আমার প্রবলেম আজকে আমি যদি অটোমেশন করতে চাই, আমি যদি বলি যে আমার ইউনিভার্সিটিতে অটোমেশন দরকার, আমার এখানে অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন অনলাইন করতে চাই, আমি যদি সার্টিফিকেট তুলবে ছাত্ররা অটোমেশন করতে চাই, আমি যদি টেলিমেডিসিন করতে চাই, আমি সফটওয়্যারটা আমি ডেভেলপ করবো না বিদেশ থেকে কিনে নিয়ে আসবো, আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের ম্যান পাওয়ার আছে, কিন্তু আমার প্রোগ্রামের প্রভাব আমি দেখতে পাচ্ছি, আমি প্রোগ্রামার পাচ্ছি না। আমি অনেক কাজে হাত দিয়েছি, কিন্তু প্রোগ্রামের করতে আগাতে পারছি না। যে কাজটা আমার 3 মাসে করা লাগে সেটা হলো 1 বছর। সেই জন্য আমি প্রোগ্রামের দরকার, প্রোগ্রামার ডেভেলপ করতে হলে একদিনে পারা যায় না, তাকে শিখাতে হবে বেসিক থেকে, ছোটকাল থেকে শিখাতে। এই জন্য ছোটকাল থেকে যদি ভিডিও গেম যেমন শিখে ছাত্র ছেলেরা, কিন্তু মেয়েটা অল্প সময় ভিডিও গেম তারা ক্যাচ করতে পারে, আমরা তত সহজে পারি না। তো তাদেরকে ছোটকাল থেকে প্রোগ্রামিং শেখাতে হবে, তাদেরকে সেভাবে তৈরি করে নিয়ে আসতে হবে। যদি কেউ ঝরেও যায় ওই প্রোগ্রামিং এর জন্য সে কিন্তু টিকে যাবে, সারা জীবনে একটা কিছু করে খেতে পারবে এবং সেই ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হয়ে যাবে। এবং অনেক লোকাল ইন্ডাস্ট্রি তাদের অনেক প্রবলেম আছে, যেগুলো আমরা আইসিটি সেক্টরে প্রবলেম সলভ করতে পারি। তো সবচেয়ে বেশি আমি মনে করবো আজকের 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন
যে গত সপ্তাহে আমাদের একটা ওয়েবিনার হয়েছিল এই ঢাকা চেম্বার অফ কমার্স, ফ্রেঞ্চ চেম্বার অফ কমার্স এর সাথে এই প্ল্যানিং কমিশনের মানে মাননীয় মন্ত্রীও ছিলেন। সেখানে এটি আলোচনা হয়েছিল যে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া অ্যান্ড গভর্নমেন্ট শুড জয়েন টুগেদার। এখানে এই প্রকৌশলীদের রোল হবে আইসিটি সেক্টরকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, ডিজিটাল বাংলাদেশকে প্রকৃত রূপ দেওয়া আমাদের প্রকৌশলীদের দায়িত্ব। রূপরেখা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু এটাকে বাস্তবায়ন করার আমাদের অনেক কর্তব্য আছে। আমাদের সে কর্তব্য আমাদের পালন করতে হবে। শুধু আমি থিওরি পড়লে হবে না, প্র্যাকটিক্যালি সেটা করতে হবে। আমি কোডিং জানি কিন্তু কোডিং অ্যাপ্লাই করলাম না, লাভ হবে না। কোডিং জানলে হবে না, কোডিং কে অ্যাপ্লাই করতে হবে। দেশের প্রবলেম গুলি সলভ করতে হবে। আর বিদেশ থেকে সফটওয়্যার কিনে আনলে হবে না। তো আমার মনে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের এনকোডার কোডিং এর জন্য আমাদের ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিং অফ দি ট্রেনার দরকার, এবং আইসিটি ট্রেনিং সেন্টার অল অফ দি বিভিন্ন সোসাইটিতে বা স্কুল কলেজ লেভেলে আইসিটি ট্রেনিং সেন্টার খোলা উচিত। শুধু বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ট্রেনিং দিচ্ছে, কিন্তু সেটা স্বল্প পরিসরে। আমার মনে হয় আরো বেশি পরিমাণে ট্রেনিং দেওয়া দরকার। আপনি যদি একটা পোস্টে কল করেন, অ্যাপ্লিকেশন কল করেন, অ্যাপ্লিকেশন গুলো আপনি ইন্টারভিউ নেন, দেখতে পাবেন যে খুব একটা ভালো ক্যান্ডিডেট আপনি পাবেন না। যে জিনিসটা আমি আলটিমেটলি ইন্টারভিউ নিয়েছি, আমি কাউকে রিক্রুট করি নাই। আমি আমারই পুনরায় বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছি, কারণ আমি দেখতে পাচ্ছি কারো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। সেই জন্য এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা সে কিন্তু সে নিজের মতো পাবে না, তাকে সুযোগ করে দিতে হবে। এবং আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, তারা বিদেশ থেকে সফটওয়্যার কিনে নিয়ে আসে, ব্যাংকিং সেক্টরে বিদেশ থেকে সফটওয়্যার কিনে নিয়ে আসে, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা সফটওয়্যার তৈরি করতে পারতো। অন ক্যাম্পাস ইউনিভার্সিটি প্রজেক্ট নেয়, ইউনিভার্সিটি ছাত্রদেরকে যে প্রজেক্ট ডেভেলপ করে সফটওয়্যার, ইউনিভার্সিটি ছাত্ররাই কিন্তু অন ক্যাম্পাস জব পেয়ে যাবে, সেই জিনিসটা বিদেশে পায়। ইউনিভার্সিটি ছাত্ররা কিন্তু আমাদের টিউশনি করে সময় কাটায়, তাদেরকে আমি যদি অন ক্যাম্পাস জব দিতে পারতাম, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ দিতে পারতাম, সে বাড়িতে বসে অনলাইনে বসে সফটওয়্যার ডেভেলপ করতে পারতাম। আমার বিদেশের থেকে বিদেশি সফটওয়্যার উপর ডিপেন্ড করতে হতো না। আজকে যে লার্নিং সিস্টেম আমরা পাচ্ছি, তো অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, সফটওয়্যারটা কিন্তু বাইরে থেকে ধার করা। জুম বলেন, মাইক্রোসফট টিম সব বিদেশ থেকে সফটওয়্যার। আমাদের দেশের মানুষকে ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি নাই। আমাদের ছেলেরা কিন্তু বিদেশ থেকে রিসার্চ করছে, ইন্টেলের কাজ করছে, সব জায়গায় কাজ করছে, বাট আমার দেশে কিন্তু তারা কিছু করতে পারছে না। আমাদের সেই প্ল্যাটফর্মটা নাই, আমাদের রিসার্চটা নাই, বা তাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোর সুযোগটা নেই। আমরা একটা গ্যাপ রয়ে গেছে। ইন্ডাস্ট্রি কোনো কিছু দরকার হলো বাইরে থেকে নিয়ে আসে, কারণ ওই ইন্ডাস্ট্রি একাডেমিয়া গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপটা আপনারা পূরণ করবেন, এবং সেই জন্য আপনারা আপনার রিকমেন্ডেশন গুলি খুব স্ট্রংলি সরকারের কাছে প্লেস করবেন, যাতে ইন্ডাস্ট্রি এগিয়ে আসতে বাধ্য হয়। পলিসি দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে আনতে হবে, তাকে বাধ্য করতে হবে, ইউ হ্যাভ টু স্পেন্ড অ্যামাউন্ট অফ মানি ফর দিস রিসার্চ, যেটা আমি মালয়েশিয়া করেছেন। মালয়েশিয়া মানে প্রধানমন্ত্রী ছিলেন আগের যে মাহাতির মোহাম্মদ, উনি কিন্তু ভিশন 2020 বই লিখেছেন 20 বছর আগে। উনি পেপারলেস এনভায়রনমেন্ট বলেছেন 2020 পেপারলেস হবে। পেপারলেস এনভায়রনমেন্ট করার জন্য উনি কিন্তু প্রতিটি ইন্ডাস্ট্রি মাল্টিমিডিয়া সুপার করিডোর, সেখানে 360টা ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিকে জায়গা দিয়েছেন, প্লট দিয়েছেন। আপনারা বলেছেন তো তোমরা তো প্লট দিলাম বিজনেস করার জন্য না, আমাদেরকে টেকনোলজি ট্রান্সফার করতে হবে, আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ করে দিতে হবে। কিন্তু আমাদের দেশে সে পলিসি দিয়ে কিন্তু আমরা বাইরে থেকে টেকনোলজি ট্রান্সফার করতে পারি। আমার মনে হয় আমাদের 5G আসতেছে, আইওটি আসতেছে, আমাদের আর বেশি করে এক্সপ্লয়েট করতে হবে টেকনোলজিকে। আজকের এই ওয়েবিনারে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করবো এটা একটা ফ্রুটফুল যেন আউটপুট আমরা পাই সবাই, এবং সোসাইটি যেন আমাদের থেকে বেনিফিট পেতে পারে। আমরা দেশে বসে থেকে নিজের নলেজটা নিজের কাছে রেখে দিলে হবে না, এই নলেজটাকে শেয়ার করতে হবে। এই জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে ইউনিভার্সিটি রিলেশনশিপ, ইউনিভার্সিটি নেটওয়ার্ক, ইউজিসির আন্ডারে বিভিন্ন সবাই একসাথে কাজ করা, ইন্ডাস্ট্রির সাথে ইউনিভার্সিটি গ্যাপ দূর করে দেওয়া, ইন্ডাস্ট্রিকে ডেকে আনতে হবে। আমরা কি প্রবলেম আগে বলো, আমি তোমার সমাধান করে দিচ্ছি, তুমি বাইরে যাবে না, বিদেশ থেকে সফটওয়্যার আনবে না, বিদেশি কনসালটেন্ট আনবে না, দেশে কনসালটেন্ট বসে আছে, তাদেরকে কাজে লাগাতে হবে। এগুলি হচ্ছে পলিসি মেকিং এর মাধ্যমে করা সম্ভব। আমি আশা করব আমাদের এই প্রকৌশলী পরিষদ যেটাই হোক, আইবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর রোল হচ্ছে এটাই, দেশের কাজে নিজের থেকে আত্মনিয়োগ করা। আজকে আমাদের মুরাদ আহমেদুর অনেক উদ্যোগ নিয়েছেন, অনেক কিছু করতেছেন ডিজিটাল বাংলাদেশ করার জন্য, ডিজিটাল ইউনিভার্সিটিকে ডেভেলপ করার জন্য, তাকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদের যে শামসুল আরেফিন, উনি অভিজ্ঞ লোক, উনি আজকে জয়েন করেছেন, ওনার কথাগুলি খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন, আমি খুব মুগ্ধ হয়েছি ওনার কথাগুলো। এই এগ্রিকালচার সেক্টরে, বাংলাদেশ আইসিটি সেক্টরে উনি যেভাবে বললেন যে এগ্রিকালচারকে আপনার অনেক বেশি ডেভেলপ করতে পারি আমরা আইসিটি দিয়ে। আমার মাথায় বুদ্ধি আছে, যদি আমি অ্যাপ্লাই না করি তাহলে লাভ নাই। সেই চোর গেলে বুদ্ধি পারে বললে হবে না, আমাদের চোরটা ধরার জন্য বুদ্ধির কাজে লাগাতে হবে। আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমাদের ডোরে আছে, গভর্নমেন্টও চিন্তা করছেন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমাদের প্লেস জয়েন করতে হবে। এখানে আইবি এবং প্রকৌশলী যারা আছেন তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।